পার্টির জেলা সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দা, হয়েছে আমাদের পার্টির জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রভাত দা সহ আমাদের নেতৃত্ব যারা মঞ্চে রয়েছেন, আপনারা যারা এখানে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, বেশ খানিকক্ষণ ধরে এই সভা চলছে। আমারই আসতে দেরি হলো। আর মাঝখানে আপনারা তো জানেনই, তারাতলার পর থেকে রাস্তার অবস্থা, এখন ডবল ইঞ্জিন সরকার চলছে আমাদের রাজ্যে। একদিন পর্যন্ত মমতার পশ্চিমবঙ্গ সরকার আর মোদীর ভারত সরকার চলছিল। এই রাস্তাটা পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা নাকি পোর্টের রাস্তা, এ বলে আমি সারাবো না তুই সারা, ও বলে তুই সারা, আমি সারাবো না তুই সারা, এই করতে করতে 15 বছর কাটিয়েছিল। এখন পোর্ট ট্রাস্ট ওদের, পশ্চিমবঙ্গ সরকারও ওদের, তবু কজন্ম লাগবে রাস্তা সারাতে আমরা জানি না। এদিকে তৃণমূলের পার্টি অফিস থেকে বিজেপির পার্টি অফিসে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল, গতকাল আপনারা দেখলেন, কিন্তু তারাতলা থেকে এখনো পর্যন্ত এই অব্দি আসার রাস্তা তৈরি হলো না। কবে তৈরি হবে আমরা কেউ জানি না। যাকে সেদিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু আমার আসতে অনেক দেরি হলো। আমি তার জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে, আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, খুব বেশি সময় আপনাদের নিচ্ছি না। আপনারা সব দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে কি ঘটছে। 2 মাস আগে আমাদের রাজ্যে সরকার পাল্টেছে। দেখুন, আমরা চেয়েছিলাম তৃণমূলের সরকার চলে যাক, আমরা চেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সরকার গোহারা হারুক, এই নিয়ে কোনো দ্বিধা নেই, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমরা তৃণমূলের চোর নেতাগুলোর মতো নই যে সরকার চলে যাওয়ার পরে কেলানি খাওয়ার ভয় হঠাৎ করে বিজেপির প্রশংসা করতে শুরু করে দেবো। আমরা তৃণমূলের চোরগুলোর মতো নই। আমরা বুক ফুটে বলছি, এই পরিবর্তন হয়েছে, তৃণমূল হেরে গেছে, আমরা খুশি, কিন্তু বিজেপি জিতে গেছে বলে আমরা তার থেকেও বেশি দুঃখিত। আমরা কখনো চাইনি পশ্চিমবাংলায় বিজেপি জিতে সরকারে আসুক। ভোটের আগে শুভেন্দুর নামে গালাগাল দিয়ে, ভোটের পরে কেলানি খাওয়ার ভয় আর ছেড়ে যাওয়ার ভয় হঠাৎ করে বাড়িতে প্রেস ডেকে, বাড়িতে ডেকে মিডিয়াকে ডেকে শুভেন্দুর প্রশংসা করবো, ওই রাজনীতি করার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি না। আমরা বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আমরা আছি, আমরা বিজেপির বিরুদ্ধে থাকবো। তার জন্য জেলে যেতে হলে জেলে যাবো, মার খেতে হলে মার খাবো। কিন্তু আমরা কি চাইলাম সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ তারা চেয়েছিলেন বিজেপি সরকার আসুক, তারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি সরকার এসছেন। আমাদের পছন্দ না হলেও সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটাও ঘটনা, 15 বছর ধরে তৃণমূলের সরকার চলার পরে 2 মাসের মধ্যে নতুন একটা সরকার এসছে। 2 মাসের মধ্যে এই সরকারকে নিয়ে শেষ কথা বলে দেওয়ার সময় আসেনি। কিন্তু একটা কথা আছে, দিনটাকে দেখলে বোঝা যায়, সকালটাকে দেখলে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। এই যেমন এখন বর্ষাকাল, সকাল থেকে উঠে দেখছি আকাশের মেঘ ভার, সারাদিনে 3-4 বার বৃষ্টি হচ্ছে। যখন ঘুম থেকে উঠে দেখি কাঠফাটা রোদ, বুঝি সারাদিন গরমকালে, সারাদিন রোদে পুড়তে হবে, কষ্ট পেতে হবে। সকালটাকে দেখলে বাকি দিনটাকে বোঝা যায়। বিজেপির আমলেও এই 2 মাসে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ কোন দিকে চলছে, পশ্চিমবঙ্গকে ওরা কোন দিকে চালাচ্ছে। একটা সরকার এসছে, তাদের দলের, যে দল সরকারে এসছে, দলের মাথা সাংবাদিক সম্মেলন করে বলছে, টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছে, কলেজে কলেজে গিয়ে সেমিনার করে বলছে কি না আমাদের রাজ্যে নাকি, আমাদের বাংলায় নাকি ওই ব্রিটিশের চিতচাটা দালাল শ্যামাপ্রসাদ সে নাকি বীর, আর নেতাজি নাকি গুন্ডা, নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি গুন্ডা। ওই যে গোপাল পাঠা, ওই গোপাল পাঠা নাকি সমাজ সংস্কারক, আর নেতাজি নাকি সমাজ বিরোধী, নেতাজি নাকি গুন্ডা। আবার দাঁড়িয়ে বলছে যারা শ্যামাপ্রসাদকে ঢিল ছুটতো, যে গুন্ডারা ঢিল ছুটতো, সে গুন্ডাদের সর্দারের নাম, গুন্ডাদের নেতার নাম মুখে আনলে এখন বিতর্ক হয়ে যাবে। আরে আপনি নাম মুখে না আনলেও ওই নাম ইতিহাসে লেখা আছে, ওই নাম বাংলার প্রত্যেক মানুষের, ভারতের প্রত্যেক মানুষের হৃদয়ে লেখা আছে। ওই নামটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। শ্যামাপ্রসাদের মতো ব্রিটিশের চিতচানা দালালকে দেখলে যার লোকেরা ঢিল মেরে মিটিং ভেস্তে দিত, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা বলছি, গর্ব করে বলছি, একটা সরকার পাল্টাতে পারে, একটা সরকার আসতে পারে। মমতা ব্যানার্জি এরকম অনেক করেছিলেন। সরকারে এসে পশ্চিমবাংলার মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সরিয়ে বেচারাম মান্নার জীবনী, পাট্টাচার্যের জীবনী ঢুকিয়েছিলেন। তাই দিয়ে পশ্চিমবাংলা পাল্টে যায়নি। বাচ্চাদেরকে বেচারাম মান্নার জীবনী পড়িয়ে সুকান্ত ভট্টাচার্যকে ভুলিয়ে দিতে পারেননি। আর এই শ্রমিক ভট্টা শুভেন্দুরাও পারবে না ওই শ্যামাপ্রসাদ আর গোপাল পাঠার দালালি করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভুলিয়ে দিতে। এই বাংলা নেতাজির ছিল, এই বাংলা নেতাজির আছে, এই বাংলা নেতাজির থাকবে। বারুইপুরের ঘটনা আপনারা সবাই দেখেছেন। একটা ঘটনা, ওরকম ভাবে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো। সরকার উদ্যোগ নিয়েছে, গ্রেপ্তার হয়েছে বিজেপির এক নেতা। সে গিয়ে থানা থেকে প্রথমে ধর্ষকদেরকে ছাড়িয়ে আনলো, পরে আবার চাপে পড়ে পুলিশ একবার বাধ্য হলো তাদেরকে গ্রেপ্তার করতে। কিন্তু আমি আপনাদের কাছে বলছি, যারা ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন যারা ফেসবুক লাইভ করছেন, তাদের মাধ্যমে দূরেও যাদের কাছে হয়তো আমাদের মিটিং এর আওয়াজ পৌঁছচ্ছে না, এই ভিডিওগুলো যাদের কাছে পৌঁছবে,
সেই মানুষকেও জিজ্ঞেস করছি, এত বড় একটা ঘটনা হয়ে গেল, খুন হয়ে গেল, একটা মেয়েকে এরকম ভাবে অত্যাচার করে মেরে ফেলা হলো, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারবে না? তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে পারবে না? তার বিরুদ্ধে মানুষ অবরোধ করতে পারবে না? তার বিরুদ্ধে মানুষ স্লোগান দিতে পারবে না? আর তা যদি করা হয়, তাহলে আজকে কাতারে কাতারে মানুষের নামে ফলস এফআইআর করে একটা গোটা এলাকাকে পুরুষ শূন্য করে 50 জনের উপরে ধর্ষণ করার জন্য 4 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজনকে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে। ধর্ষণ করতে গিয়ে 4 জন গ্রেপ্তার হয়েছে, আর ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে 50 জনের বেশি এখন গ্রেপ্তার হয়ে জেল খাটছে। এই জিনিস আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জির আমলেও। কামদুনি থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে, আর্চিকর থেকে শুরু করে এই কসবার কলেজ পর্যন্ত ধর্ষণ করে যতটা গ্রেপ্তার হতো, ধর্ষণের প্রতিবাদ করলে তার থেকে বেশি গ্রেপ্তার হতো। ধর্ষণের প্রতিবাদ করে এখন সাধারণ মানুষ জেল খাটছে। শুভেন্দু অধিকারী আবার বলছে নাকি গুন্ডা দমন বিল আনবে, গুন্ডা দমন বিল পাস করিয়েছে, করে আবার বলছে শওকত মোল্লাদের মতো যারা গুন্ডা, যারা ওই সন্দেশখালী শেখ শাহজাহানের মতো গুন্ডা, তাদেরকে গ্রেপ্তার করার জন্য নাকি গুন্ডা দমন বিল, তাদেরকে সাহায্য করার জন্য নাকি গুন্ডা দমন বিল। আর এইটা শুনে অনেক মানুষ আবার কারণ আসছেন, অনেক মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো। সত্যি সত্যি দেখুন, আমরা তৃণমূলের সরকারের আমলে কথা বলেছিলাম এই সরকার চিরকাল থাকবে না, এদেরও গণেশ একদিন উল্টাবে। কিন্তু পশ্চিমবাংলায় যে অপরাধগুলো এরা করে দিয়ে যাচ্ছে, এদের এই অপরাধগুলোর ফলে আগামী দিনে যারা আসবে তারা এদের এই অপরাধগুলোকে ব্যবহার করে 10টা অন্যায় কাজ সাজানোর অজুহাত তৈরি করতে পারবে, 10টা অন্যায় কাজ করার অজুহাত তৈরি করতে পারবে। সেই কাজ করছে বিজেপি। শওকত মোল্লা থেকে শুরু করে, শেখ শাহজাহান থেকে শুরু করে, ওদের একটার পর একটা ক্রিমিনাল যা অপরাধ করেছে আমরা সবাই জানি। তাদের গ্রেপ্তার হওয়া দরকার, তাদের চুরির সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া দরকার। এদের এক জন্ম কেন, সামনে 7 জন্ম এদের ছেলে পেতে উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদেরকে বলছি, যাদের মনে হচ্ছে যে শওকত মোল্লা আর শেখ শাহজাহানদেরকে গ্রেপ্তার করার জন্য, জব্দ করার জন্য শুভেন্দুর এই গুন্ডা দমন আইন দরকার, তাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। এই গুন্ডা দমন আইন আসার অনেক আগে থেকে তো শেখ শাহজাহান, শওকত মোল্লা তো এমনি গ্রেপ্তার হয়েছে গুন্ডা দমন আইন ছাড়াই। তার মানে কি? তার মানে এই শওকত শেখ শাহজাহানদেরকে গ্রেপ্তার করার জন্য নতুন কোন গুন্ডা দমনের আইন লাগে না। ভারতে একদিন পর্যন্ত যে আইনগুলো আছে, সেই আইনের জোরেই শওকত শাহজাহানদের মতো ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করা যায়, যদি কোন সরকার মনে করে যে আমি ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করব, অপরাধীদেরকে গ্রেপ্তার করব। মমতা ব্যানার্জি চাননি তাই গ্রেপ্তার হয়নি। যদি এই সরকার চায় তাহলে তারা গ্রেপ্তার হবে। ভারতের সংবিধানে এহেন পাপ নেই, এহেন অপরাধ নেই যার শাস্তি ভারতের সংবিধানে লেখা নেই। চাইলে ভারতের সংবিধানকে ব্যবহার করেই করা যায়, তার জন্য নতুন আইন লাগে না। নতুন আইন একটা অজুহাত। যারা অপরাধ করেছে, যারা মানুষের উপর লুটপাট করেছে তাদের জন্য নয়, যারা প্রতিবাদ করবে, যারা বিক্ষোভ দেখাবে, যারা সরকারকে প্রশ্ন করবে, তাদেরকে জব্দ করার জন্য এই আইন। বলছে কোন ভদ্রলোকের জন্য এই আইন নয়, সাতপাড়া ক্রিমিনালদের জন্য এই আইন। আচ্ছা, আমরা জিজ্ঞেস করছি, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আইআইটি থেকে গ্রাজুয়েট, একজন শিক্ষিত মানুষ, ভোটে লড়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে দিল্লির প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি সাতপাড়া ক্রিমিনাল ছিলেন? তাকে বিনা দোষে বিজেপি জেল খাটায়নি। কি হলো? ওই মামলা, বিজেপির করা এফআইআর, আদালত ছিঁড়ে ফেলে দিয়ে বলল এই এফআইআর কোন এফআইআরই নয়, এটা জাল এফআইআর, জাল অভিযোগ। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা খারিজ করে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হলো। মাঝখান থেকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কয়েক মাস জেলটা খাটিয়ে নেওয়া হলো। প্রবীর পড়ে গেছে আমাদের পার্টির একজন কর্মী, আমাদের পার্টির একজন সংগঠক, এমার্জেন্সির সময়, ইন্দিরা গান্ধীর আমলে এমার্জেন্সির বিরোধিতা করতে গিয়ে জেল খেটেছিলেন, সেই প্রবীর পড়া গেছে। মোদী জমানায় যখন একটার পর একটা হিন্দি, ইংলিশ খবরের চ্যানেল গদি মিডিয়ায় পরিণত হচ্ছিল, সরকারকে প্রশ্ন করা ছেড়ে যখন তারা সরকারের জুতো চাপতে শুরু করেছিল, রিপাবলিক থেকে শুরু করে, টাইমস নাও থেকে শুরু করে, লাক্সতাক থেকে শুরু করে একটার পর একটা গদি মিডিয়া, তখন ইন্টারনেটে, তখন ফেসবুকে, ইউটিউবে নিউজ ক্লিক বলে একটা চ্যানেল শুরু করে, যে খবরগুলো বিজেপির বিরুদ্ধে, যে খবরগুলো যদি মিডিয়া চেপে যাচ্ছিল, বিজেপির সেই অপরাধগুলোকে সামনে তুলে আনার কাজ করছিলেন প্রবীর পুরকায়স্থ। তার বাড়িতে ইডি দিয়ে রেড করানো হলো, বললো সে নাকি বিদেশ থেকে, চায়না থেকে ভারতকে ভেঙে দেওয়ার জন্য ফান্ডিং পাচ্ছে। এত বড় অভিযোগের নেতাকে জেলে নিয়ে যাওয়া হলো, দেশদ্রোহী বলা হলো, জেল ছাড়ানো হলো আমাদের পার্টির একজন কর্মীকে। 70 বছরের ওপর তার বয়স,
ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করতে গিয়ে জেল কেটেছিলেন, এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেল কেটেছিলেন, তাকে এই বয়সে নতুন করে জেল ঢোকানো হলো। কদিন আগে সেই মামলা আদালতে খারিজ করে দিয়েছে। আবার আদালত বলে দিয়েছে যাবতীয় অভিযোগ ফালতু অভিযোগ, যাবতীয় অভিযোগ 2 নম্বরই অভিযোগ। প্রবীর পুরকায়েতের বিরুদ্ধে মামলা খারিজ করে আদালত তাকে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু মাঝখান থেকে একজন মানুষকে জেলটা এরা কয়েক মাস কাটিয়ে নিল। আজকে মনে করুন উমর খালিদ, তাকে আজ থেকে 5 বছর আগে গ্রেপ্তার করা হয়েছে, 6 বছর আগে গ্রেপ্তার করা হয়েছে। কেন না সে নাকি দেশদ্রোহিতা করেছে, সে নাকি ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছে। উমর খালিদের রাজনীতির সঙ্গে উমর খালিদ যে দল করত, সেই দলের সঙ্গে সিপিআইএম এর হাজারটা বিরোধ রয়েছে। উমর খালিদ নিজে দিনের পর দিন সিপিআইএম এর বিরোধিতা করেছে। কিন্তু এখানে প্রশ্নটা কে কোন পার্টিকে সমর্থন করে, কে কোন পার্টির বিরোধিতা করে তার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের প্রশ্ন। আজকে সত্যি যদি উমর খালিদ দেশদ্রোহিতা করে থাকে, সত্যি যদি উমর খালিদ পাকিস্তান থেকে শুরু করে অন্য কোন বিদেশি শক্তির মদতে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তাহলে তুমি তাকে ফাঁসি দাও, সেই অপরাধ প্রমাণ করে তবে তাকে ফাঁসি দাও, তাকে শুনে চড়াও, তাকে মেরে ফেলা দরকার। কিন্তু যদি তুমি তার অপরাধ প্রমাণ করতে না পারো, তার বিরুদ্ধে তুমি বিচার করবে না, তার বিরুদ্ধে কোন তোমার আনা অভিযোগকে প্রমাণ করার জন্য আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু করবে না, বিনা বিচারে 5 বছর ধরে 6 বছর ধরে একজনকে জেলে বসিয়ে রেখে দেবে। আজকে এই জিনিস অন্যের সঙ্গে হচ্ছে। অন্যের বাড়িতে আগুন লাগলে দূর থেকে ভালো দেখতে সবার ভালো লাগে, তবে সেই আগুন একসময় নিজের বাড়িতে ছড়িয়ে পড়ে। আজকে যে রাজনীতি করছে বিজেপি সরকার গোটা দেশ জুড়ে, এদেরকে এদের হাতে এদের মুখের কথায় আমাদের বিশ্বাস করতে হবে যে এরা নাকি গুন্ডাদের জন্য আইন আনছে, রাজনৈতিক বিরোধীদের জন্য নয়। যারা উমর খালিদকে বছরের পর বছর বিনা বিচারে জেল খাটাচ্ছে, যারা শ্যামস্বামীকে বিনা বিচারে জেল খাটিয়ে আছে তাকে হত্যা করলো কার্যত, যারা অর্জুন কেজরিওয়াল থেকে শুরু করে প্রবীর পুরকায়েতকে মিথ্যে মামলায় জেল খাটালো, আদালতে প্রমাণ হয়ে গেল ওদের আনা মামলাগুলো মিথ্যে। আপনারা জানেন জিএন সাই বাবা একজন অধ্যাপক, তার শরীরের 90% সে প্রতিবন্ধী। 90% একটা মানুষের প্রতিবন্ধকতা, উঠে দাঁড়াতে পারেন না নিজের হুইল চেয়ার ছেড়ে। এরকম একজন মানুষকে সেই 90% প্রতিবন্ধী জিএন সাই বাবা নাকি ভারত বিরোধী চক্রান্ত করছিল বলে তাকে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 10টা বছর জেল খাটালো বিজেপি সরকার। 10টা বছর। 10 বছর পরে আদালতে রায় হলো যে জিএন সাই বাবার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া গেল না। 10 বছর জেল খাটানোর পরে তিনি কদিন আগে জেল থেকে মুক্ত হলেন। জেল থেকে মুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যে মানুষটা মারা গেলেন, মানুষটার মৃত্যু হয়ে গেল। 90% একজন প্রতিবন্ধী মানুষকে বিনা অপরাধে 10 বছর জেল খাটিয়ে তাকে জেল থেকে সে অবশ্যই সাড়া পেল, কয়েক মাসের মধ্যে তার মৃতদেহ চলে গেল সৎকারের জন্য। এই আচার্য আজকে এসে বলে যে আমরা অপরাধীদের জন্য আইন আনছি, বলার জন্য বলতে পারে আমরা জানি বিজেপি অপরাধীর জন্য যা আইন আনা ডক্টর বি.আর. আম্বেদকররা নিয়ে এসেছিলেন, অপরাধীদের জন্য যা আইন আনার পন্ডিত জওয়াহরলাল নেহরুরা নিয়ে এসেছিলেন, ভারতের সংবিধানে অপরাধীদের জন্য আইন রয়েছে। মোদীর সরকার, শুভেন্দু অধিকারীর সরকার অপরাধীদের জন্য নয়, প্রতিবাদীদের জন্য আইন আনছে, ওরা বিরোধীদের জন্য আইন আনছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকে ওই লড়াই আমরা আমাদের পাশে চাই। আজকে আমরা চিরকাল বলেছিলাম তৃণমূলের উপর এত রাগ, তৃণমূল এত অত্যাচার করেছে মানুষের উপর। অত্যাচারগুলো করেছে কারা? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের চেয়ার টেবিল গুলো তো অত্যাচার করেনি। তৃণমূলের পার্টি অফিসে সিলিং এ যে পাখা ঝুলতো আর জানলায় যে পর্দা ঝুলতো, তৃণমূলের পার্টি অফিসের পাখাগুলো আর পর্দাগুলো তো মানুষের উপর অত্যাচার করেনি। অত্যাচার তো করেছে তৃণমূলের কতগুলো মানুষ, তৃণমূলের কতগুলো নেতা। আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর হবে, তৃণমূলের পার্টি অফিসে এখন বিজেপির পতাকা লাগানো হবে। আর তৃণমূল কংগ্রেসের নেতাগুলো যারা এই চুরি, যারা খুন, যারা ধর্ষণ, যারা এই অপরাধগুলো করলো, তারা সবাই এখন ভালো তৃণমূল কংগ্রেস হয়ে শুভেন্দু অধিকারীর আশ্রয়ে চলে যাবে। এই দেখার জন্য ওদেরকে ভোট দেওয়া হয়েছিল। তৃণমূলের নেতাগুলোর চরিত্র নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। এখানকার এমপি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আপনারা গোটা বাংলা জুড়ে দেখছেন, ঋতব্রত ব্যানার্জি, জাভেদ খান থেকে শুরু করে সন্দীপন সাহা, ওদের কাকলি ঘোষ থেকে শুরু করে একটা পার্টি
80 জন এমএলএ এর মধ্যে 65 জন এমএলএ, প্রায় প্রত্যেকজন এমপি দু একজনকে বাদ দিয়ে তারা ভোটের পরে এখন বিজেপির পায়ে গিয়ে সারেন্ডার করেছে। এই হারামখোর গুলো বলেছিল, এই লাখখোর হারামখোর গুলো বছরের পর বছর পশ্চিমবাংলায় বলেছিল যে কাউকে ভোট দেবেন না, সিপিএম কে না, কংগ্রেস কে না, আইএসএফ কে না, কাউকে ভোট দেবেন না, সবাই আমাদেরকে ভোট দেবেন, তৃণমূলকে ভোট দেবেন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। যখন বিজেপি সরকারে চলে এলো, আরে আমরা 15 বছর বিরোধী থেকেছি, 15 বছর বিরোধী থেকে মার খেয়েছি, মিথ্যে মামলায় জেল কেটেছি, খুন হয়েছি, নিজের পরিবারের উপর অত্যাচার দেখেছি, রক্তাক্ত হয়েছি। 15 বছর আমরা বিরোধী থেকেছি, এদের 15 দিন বিরোধী থাকার মনে ছিল না, তার আগে সবাই গিয়ে শুভেন্দুর পায়ে, বিজেপির পায়ে গিয়ে টাইপ দিল। এই লাখখোর গুলো, এই হারামখোর গুলোকে আমাদের চেনা হয়ে গেছে। কিন্তু বলুন তো, বিজেপি রাজ্যসভার আসন খালি করলো 3 জন, বিকেলবেলা চলছিল বিজেপিতে। ভোট হওয়ার পরে দেখলাম বিজেপির নেতারা বলছে দুপুর 12টার পরে যারা বিজেপিতে এসছে তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। দুপুর 12টার পরে কি, বিকেল 4টার পরে বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 8টায় বিজেপি থেকে এমপি হয়ে গেল, যতকাল আপনারা দেখেছেন। তাই আপনাদেরকে বলছি, এমনকি যারা বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিলেন যে মানুষ, তারাও দেখছেন যাবতীয় চোর চিটিংবাজ গুলো, যারা লুট করেছে, মানুষের টাকা লুট করেছে, মানুষের সম্পত্তি লুট করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তারা এখন মুখ্যমন্ত্রীর আশ্রয়ে নিরাপদে রাজনীতি করছে। আর সত্যিকারের যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে এখন মিথ্যে মামলা হচ্ছে। আমাদের পার্টির নেতা লায়েক আলী, বারুইপুরে আমাদের প্রার্থী ছিল, সুজন চক্রবর্তী, মনালিসা সিনহা, আমাদের পার্টির নেতৃত্ব, তাদের নামে আজকে মিথ্যে মামলা করা হচ্ছে। বারুইপুরের ঘটনায় তাদের নামে মিথ্যে মামলা করা হচ্ছে কারণ তারা সত্যিকারের লড়াই রয়েছে। জোরে বৃষ্টি এসে যাচ্ছে, আমার কথাকে আমি শেষ করছি, কারণ আপনাদের পক্ষে আর এখন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে একটা কথাই বলে, আপনারা সব দেখছেন চারদিকে যা হচ্ছে না হচ্ছে, নিশ্চয়ই আরো লড়াই হবে, আরো কথা হবে না। দাদা আমি চাকরি যাবো থেকে বৃষ্টি চালিয়ে যাবে, যাই হোক আমি আচ্ছা ঠিক আছে বলছি। দেখুন, যে কথাটা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার আমাদের, আপনারা জানেন যে এসআইআর নিয়ে আমাদের রাজ্যে কিরকম ভাবে নাম ডিলিট করা হয়েছে। এসআইআর এর বিশেষ করে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, মুসলমান মানুষ বসবাস করেন যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকাকে টার্গেট করে কিরকম ভাবে নাম ডিলিট করা হয়েছে। এবং পরশুদিন হাইকোর্টে একটা মামলা হয়েছিল, কোচবিহারের একজন মানুষ এসআইআর থেকে নাম বাদ গেছে, তিনি আজ চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না, তার কারণ তার পাসপোর্ট হচ্ছে না, এসআইআর তার নাম বাদ গেছে বলে। তিনি তার মামলা নিয়ে হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট তাকে বলেছে, হাইকোর্টের জাজ বিচার করতে গিয়ে বলেছে যে গতিতে ট্রাইব্যুনাল কাজ করছে তাতে সমস্ত বাদ পড়া নামকে আবার লিস্টে ঢোকাতে 21 বছর সময় লেগে যাবে। আমরা দাবি করছি যেখানে যেখানে ডিলিশন হয়েছে, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি এখান থেকে তো ট্রাইব্যুনাল হচ্ছে জোগাতে এখান থেকে কাছে, কিন্তু গোটা বাংলা জুড়ে মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কোচবিহার, দিনাজপুর থেকে শুরু করে হাজারে হাজারে লাখে লাখে নাম যেখানে বাদ হয়েছে, আজকে সেই মানুষগুলো একটা ভোট ইতিমধ্যে দিতে পারেননি, যেন আর একটা ভোট এই মানুষগুলোকে বঞ্চিত না করা হয়। ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে যাবতীয় বাদ পড়া নামকে আবার লিস্টে তো তুলতেই হবে। তার থেকে বড় কথা, আমি যে কথা বলে আমার কথা শেষ করব, আমাদের দাবি এই যে এখন এতই সম্পত্তি বাজেয়াপ্তর গল্প শুনছি না, কুন্ডা দমন আইন, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, বিক্ষোভ দেখালে সম্পত্তি বাজেয়াপ্ত হবে, সরকারি জিনিসের ক্ষতি হলে ক্ষতিপূরণ নেওয়া হবে সম্পত্তি বাজেয়াপ্ত করে। আমরা বলছি আর যদি কোনো মানুষের নাম এসআইআর এ ডিলিট হয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করে তার নাম আবার উঠে আসে লিস্টে, তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে তার নামটা অন্যায়ভাবে ডিলিট হয়েছিল, ভুলভাবে ডিলিট হয়েছিল, সেই কারণেই তার নামটা আবার ফিরে আসলো। তার নাম ডিলিট হওয়ার ফলে আজকে সরকারি প্রকল্প থেকে তার নাম কাটা যাচ্ছে, তার পাসপোর্ট আটকে যাচ্ছে, তাকে 3 দিন 4 দিন 5 দিন কাজ কামাই করে ট্রাইব্যুনালে যাওয়া, অ্যাপিল করা, তার বারবার করে ডকুমেন্ট জমা দিতে হচ্ছে, তাকে বাংলাদেশি পাকিস্তানি বলে সামাজিক আক্রমণের সামনে পড়তে হচ্ছে। এত কিছুর পরেও কোনো মানুষের নাম যখন লিস্টে ঢুকছে, এটা যখন প্রমাণিত হচ্ছে যে তার নাম অন্যায়ভাবে ডিলিট করা হয়েছিল, তাহলে আমাদের দাবি এই প্রত্যেকজন মানুষকে
অন্যায় ভাবে যাদের নাম এসআইআর থেকে বাদ দেওয়া হলো, যাদের নাম অ্যাপিল করে আবার লিস্টে ঢুকছে, এই প্রত্যেকজন মানুষকে ইলেকশন কমিশনারের মাইনে কেটে ইলেকশন কমিশনারের সম্পত্তি বাজেয়াপ্ত করে এসআইআর অন্যায় ভাবে বাদ যাওয়া, এই প্রত্যেকজন মানুষকে প্রতিফলন দিতে হবে। আর এই দাবিতে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এই দাবিতে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করব। আপনারা দেখেছেন সরকার পাল্টানোর এক সপ্তাহের মধ্যে বাংলার সব পতাকা বিক্রি হয়ে গেছে, লাল পতাকা বিক্রি হয়নি। আমরা যারা এর আগে লাল পতাকা করেছিলাম, খালি তারা নয়, যারা হয়তো এতদিন আমাদেরকে রাজনৈতিক ভাবে সমর্থন করেননি, সেই মানুষের কাছে আমরা আবেদন করছি যে যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সামনের দিনের লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। সামনের দিনের লড়াই যেন আমরা একসঙ্গে লড়তে পারি, যেন একসঙ্গে আমরা জিততে পারি। এই মহেশতলা পুরসভার ভোট হবে আর কয়েকদিনের মধ্যে। এই মহেশতলা পুরসভা ডায়মন্ড হারবারে মন্ডলের নামে আমরা দেখেছিলাম কি রকম ভাবে বিনা ভোটে মহেশতলা থেকে শুরু করে এখানে বজবজ থেকে শুরু করে একটার পর একটা পুরসভা বিনা ভোটে দখল করা হয়েছিল। সামনের ভোটে এই পুরসভাগুলো লাল পতাকা ওড়াতে হবে, সমস্ত মানুষের কাছে আবেদন করছি। সামনের ভোটে এই পুরসভাগুলোতে লাল পতাকা ওড়াতে হবে। এবং ভাইপো ডায়মন্ড হারবার মডেল, ও 7 লাখ ভোটে, গায়ের জোরে 7 লাখ ভোটে সেটা ও ডায়মন্ড হারবার মডেল আমরা জিততে গেছি। ভাইপোকে উত্তর দিতে হবে সামনের বার। আমাদেরকে মাইকে দাঁড়িয়ে বলতো সিপিএম ডায়মন্ড হারবারে পোলিং এজেন্ট দিতে পারছে না লোকসভায়, সিপিএম এর লোক নেই বলে আমার কাছে এসো, সিপিএম আমার কাছে এসে বলুক, আমি ওদেরকে পোলিং এজেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। কোথাকার 2 নম্বরই একখানা 2 টাকার ছোকরা, ওর পিসি মুখ্যমন্ত্রী বলে ডায়মন্ড হারবারের এমপি হয়েছিল। ওর পিসি মুখ্যমন্ত্রী না হলে পাড়ার একটা শনি মন্দিরের ভোটে দাঁড়িয়েছে, তার ক্ষমতা নেই। তার মুখে বড় বড় অনেক বদলা শুনেছি, ও নাকি সিপিএম কে পোলিং এজেন্ট জোগাড় করে দেবে। তারপরে ফলতার ভাইলেশন আপনারা দেখলেন, সিপিএম কে পোলিং এজেন্ট দেওয়া ছেড়ে দিন, ও নিজে ফলতায় প্রার্থী হওয়ার লোক খুঁজে পেল না, ও প্রার্থী ওর মুখে জুতো মেরে ফলতা থেকে পালালো। আমরা লড়াই করলাম ওই ফলতায় দাঁড়িয়ে। যে লড়াই আমরা ফলতায় করেছি, সে লড়াই মহেশতলায়, সেই লড়াই বজবজে বারানগরে আমাদেরকে করতে হবে। আগামী দিনে আপনাদের সবার কাছে আবেদন করছি, এই লড়াই আমরা একসঙ্গে লড়বো, বিজেপিকে আমরা হারাবো, নতুন বাংলা আমরা তৈরি করবো। আপনাদের কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।